আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের সকল অঙ্ক শেষ করেছি। এমসিকিউ টাইপ কোশ্চেনের উপর 3টা ক্লাস নিয়েছি এবং 3টা গুরুত্বপূর্ণ সৃজনশীল শেষ করেছি। তো আজকে এই অধ্যায়ের আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায় থেকে কোন কোন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক। আমরা যেহেতু এটা নতুন একেবারে তোমাদের, তো তোমরা অনেকেই বোঝো না আসলে সংক্ষিপ্ত প্রশ্ন কি ধরনের আসতে পারে। দেখো, একটা অধ্যায়ে তুমি যেই ধরনের অঙ্ক করেছো, এর বাইরে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। তার মানে ওই অধ্যায় ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে, সেটা হচ্ছে ওই অধ্যায়ে যে অঙ্কগুলো করেছো সেই অঙ্ক থেকে ছোট ছোট অঙ্ক এখানে তুলে দিবে। এবং সবসময় মনে রাখবা, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসে, তো এখানে বড় সংক্ষিপ্ত মানে বড় ম্যাথ, বড় অঙ্ক আসারও সুযোগ নাই। খুব ছোট 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 যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাকে দিবে। নিয়ম সব একই থাকবে, হয়তোবা এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নগুলা কিন্তু সাধারণত 2 ধরনের আসবে তোমাদের বা আসতে পারে। সেটা হচ্ছে সংজ্ঞা ভিত্তিক, ওই অধ্যায়তে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি সেই টপিকগুলো সংজ্ঞা থেকে কিছু প্রশ্ন আসতে পারে, আর কিছু থাকবে অঙ্ক ভিত্তিক। তো এই অধ্যায় থেকে সংজ্ঞা ভিত্তিক কি কি প্রশ্ন আসতে পারে সেটা আগে দেখি আমরা। সংজ্ঞা ভিত্তিকে আমাদের, যেহেতু এটা এই অধ্যায়ে আমরা লসাগু এবং গসাগু শিখেছি, তাহলে তোমাদের প্রথমে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে। ধরো গসাগু, প্রশ্নটা আসতে পারে গসাগু এর পূর্ণ রূপ কি। গসাগু এর পূর্ণ রূপ, তাহলে গসাগু এর পূর্ণ রূপ কি হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এটা হচ্ছে ধরো প্রথম প্রশ্ন, যে গসাগুর পূর্ণরূপ কি। ওকে, এরপরে আসতে পারে গসাগু কাকে বলে। সংজ্ঞা চাইছে যে গসাগু কাকে বলে। তাহলে দেখো, গসাগু বলছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু কি একটা সংখ্যায় হয়? হয় না। গসাগু হইতে গেলে বা গসাগু নির্ণয় করতে গেলে মিনিমাম 2টা সংখ্যা লাগে। মানে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক থাকবে, তার মানে ওই 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক সেটাকে বলা হয় গসাগু। তাহলে গসাগু সংজ্ঞা যদি চাই যে গসাগু কাকে বলে, তাহলে এই সংখ্যাটা আমরা দিতে পারি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি সংখ্যাটা? লিখতে পারি যে 2 বা ততোধিক সংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। ওকে, কি লিখছি? 2 বা ততোধিক সংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। তাহলে কিন্তু আমরা গসাগু থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সংজ্ঞা ভিত্তিক, এটা আমরা জেনে ফেললাম যে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংজ্ঞা। একইভাবে লসাগু থেকেও আসতে পারে যে লসাগুর পূর্ণরূপ কি, লসাগুর সংজ্ঞা বা লসাগু কাকে বলে, সেটা একটু দেখি আমরা। ওকে, লসাগু যদি বলে যে লসাগুর পূর্ণরূপ কি, তো লসাগুর পূর্ণরূপ আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লিখতে হবে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লসাগুর পূর্ণরূপ। এখন যদি আমাদের এখান থেকে কোশ্চেন আসে যে লসাগু কাকে বলে, তখন কি সংজ্ঞাটা দিতে হবে। তবে দেখো, লসাগুও কিন্তু একটা সংখ্যার হয় না। লসাগু নির্ণয় করতে গেলে মিনিমাম 2 বা ততোধিক সংখ্যা লাগে। তাহলে 2 বা ততোধিক সংখ্যার যে লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, যে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট 2 বা ততোধিক সংখ্যার যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সেটাকে বলা হয় লসাগু। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে লিখব যে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট মানে কি ক্ষুদ্রতম বলতে পারি, 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ
গুণিতককে ওই সংখ্যাগুলো লসাগু বলা হয়। বা লসাগু বলে। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে গসাগু লসাগু থেকে সংজ্ঞা ভিত্তিক, মানে এই অধ্যায় থেকে যেহেতু এই দুইটাই সংজ্ঞা ভিত্তিক কোশ্চেন আসলে এই দুইটাই আসতে পারে। তাহলে আমরা যদি আসে এইভাবেই লিখে ফেলবা তোমরা যদি এই কোশ্চেনটা আসে। ওকে, এখন আরেকটা কোশ্চেন হতে পারে এখান থেকে, গসাগু ও লসাগু নির্ণয়ের পদ্ধতি কয়টা? গসাগু নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি দুইটা, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি দুইটা। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি। কি কি পদ্ধতি? একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। আর লসাগুর ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি, সেটা কি? একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তাহলে গসাগু লসাগু থেকে সংজ্ঞা ভিত্তিক কিন্তু প্রশ্ন যাই আসুক তোমরা এখন ইনশাল্লাহ পারবে। এখন আমরা দেখি অঙ্ক ভিত্তিক। অঙ্ক ভিত্তিক এখানে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল নিয়েছি, কিন্তু এই অধ্যায়ে যতগুলো অঙ্ক করেছি আমি, এই প্রত্যেকটা অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসার জন্য ইম্পর্টেন্ট। পূর্ণাঙ্গ না আসুক, এর অংশ বিশেষ আসতে পারে এবং এর বাইরে কিন্তু কোনো অঙ্ক থাকবে না। জাস্ট আমরা কিছু স্যাম্পল নিয়ে আলোচনা করি যে কোন টাইপের কোশ্চেন আসতে পারে। প্রথমে দিতে পারে যে গসাগু নির্ণয় করো দুই বা ততোধিক সংখ্যা। ধরো আমি এখানে তিনটা সংখ্যা নিয়েছি, 28, 48, 72, এর গসাগু কত? এটা একটা কোশ্চেন। এই গসাগু কত যদি আমরা নির্ণয় করি, তো নির্ণয়ের পদ্ধতি কি? দুইটা। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তাহলে এই দুইটা পদ্ধতি উল্লেখ করে দিতে পারে, অথবা শুধু বলে দিতে পারে গসাগু। মানে কোশ্চেনটা এখান থেকে এমন হইতে পারে যে দুই বা ততোধিক সংখ্যা দিবে, দিয়ে বলতে পারে যে গসাগু নির্ণয় করো, অথবা বলতে পারে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো, অথবা বলতে পারে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে। তাহলে আমরা এই অঙ্কটাই দুইটা নিয়মে শিখে ফেলি বা দুইটা নিয়মে করে ফেলি। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যও করি, ভাগ প্রক্রিয়াও করি। তাহলে যেইভাবেই আসুক না কেন গসাগুর কোশ্চেনটা তোমরা পারবা। তাহলে আমাদের দেওয়া আছে কত? 28, 48 আর 72। ওকে, আমরা যদি প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্য করি, তাহলে প্রথম কাজ কি আমার? যে প্রত্যেকটা সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করা। তাহলে আমি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা ডিটেলস লিখতেছি না, সংক্ষেপেই করতেছি। তাহলে 28 এর মৌলিক গুণনীয়ক, তার মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে যেতে হবে। তাহলে যেহেতু জোড় সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, 14 আবার জোড় সংখ্যা, তাহলে একেও 2 দিয়ে ভাগ করা যায়, 7 দুগুণে 14, 7 মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না। তাহলে 28 কে আমরা লিখতে পারি কি? দেখো তো, 2 গুণ 2 গুণ 8, সরি 7। এটাই হচ্ছে 28 এর মৌলিক গুণনীয়ক। এবার আমরা 48 দেখি। তাহলে 48 এর জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 24, 24 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 12, 12 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 6, 6 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 3, 3 মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না। তাহলে 48 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ওকে, এবার আমাদের আছে কি 72, 72 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি, তাহলে 36 দুগুণী 72, 36 জোড় সংখ্যা 18 দুগুণী 36, 18 জোড় সংখ্যা 9 দুগুণী 18, 9 কে আবার বিজোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না। তাহলে আমরা 72 সমান সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে আমরা কিন্তু এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করেছি। এখন আমাদের কাজ কি? গসাগু বের করা। তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু সমান সমান, গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, কারণ কোন গুণনীয়ক গুলো সবার মধ্যে কমন আছে, সাধারণ মানে কি সবার মধ্যে আছে। তাহলে দেখো 2 আছে সবার মধ্যে, এখন কয়টা করে 2 সবার মধ্যে আছে? এইখানে 2টা 2 আছে, তাহলে 2টার বেশি 2 নেওয়া যাবে না, কারণ সর্বোচ্চ দিতে পারবে 2টা 2। দেখো সবার মধ্যে 2টা 2 করে আছে কিনা, হ্যাঁ সবাই 2টা করে 2 দিতে পারবে। তার মানে সর্বোচ্চ সংখ্যক 2 নেওয়া যাবে কি? 2টা, যেহেতু সবার মধ্যে 2টা করে 2 বিদ্যমান, এর বেশি নিলে কিন্তু এর দিতে পারবে না। তাহলে আমরা 2 নিতে পারবো কয়টি? 2টা। ওকে, এরপরে দেখো তো 3 নেওয়া যাবে না? 3 নেওয়া যাচ্ছে না, কারণ কি 3 এদের এই দুইটার মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই। ওকে, 7 নেওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের গসাগু কত? 4।
এই 4ই হচ্ছে এই তিনটা সংখ্যার গসাগু। এটা আমরা কি পদ্ধতিতে বের করলাম? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে এখানে তোমাদের যে সংখ্যাটাই দিক না কেন, তোমাদের যদি বলে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। আগে তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে ওই উৎপাদক থেকে সাধারণ কোন উৎপাদকগুলো সবার মধ্যে আছে, তাই না, সেগুলা নিয়ে তার গুণ করলেই গসাগু হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখি ভাগ প্রক্রিয়ায়। তাহলে ভাগ প্রক্রিয়ায় যদি এর গসাগু আমরা করি, তাহলে আমরা জানি যে আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকে, মানে প্রদত্ত যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে হয়। সবচেয়ে ছোট সংখ্যা 28, 28 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করবো। ধরো 48কে ভাগ করলাম, তাহলে 28কে 28 একবার যাবে, 8 8 মিলে গেলে 0। ওকে, আর 2 2 আছে করে 4 হবে, 2 হবে। 28 তো 20 এর মধ্যে যায় না। এখন 20 দিয়ে ভাগ করতে হবে কাকে? 28কে। তাহলে 20 কে 20, 28 থেকে 20 গেলে থাকে কত? 8। ওকে, এবার 20 তো 8 এর মধ্যে যায় না। এবার 8 দিয়ে ভাগ করতে হবে কাকে? 20কে। 8 দুগুণী 16। তাহলে 20 থেকে 16 গেলে থেকে 4, 8 তো 4 এর মধ্যে যায় না। তাই 4 দিয়ে ভাগ করতে হবে কাকে? 8কে। 4 দুগুণী 8। তাহলে সর্বশেষ ভাজককে 4, এই 4 দিয়ে বাকি যে সংখ্যাটি আছে তাকে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করবো কাকে? 72। 4 72 এর মধ্যে কি যায়? দেখি, 4 কে 4 থাকে কত? 3, 2 নামা 32, 4 8 32। দেখো নিঃশেষে বিভাজ্য হইছে। তার মানে 4 দুই ক্ষেত্রেই আমরা ভাজক পেয়েছি কত? 4। তাহলে এর গসাগু কত হবে? 4। তাহলে অতএব গসাগু সমান সমান 4। তাহলে আশা করি তোমরা দুইটা পদ্ধতি বুঝছো, এবং এখান থেকে তোমাদের যে কোনো একটা পদ্ধতিতে এখান থেকে গসাগু নির্ণয় করতে বলতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে, এবং তোমরা যে পদ্ধতিতে আসবে সেই পদ্ধতিতে অ্যান্সার করবা। ওকে, এবার লসাগুটাও দেখি। লসাগুও দুইটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। এখানে আমি তিনটা সংখ্যা নিয়েছি, এই তিনটা সংখ্যা দুইটা পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমার সংখ্যাগুলো কি কি ছিল? 12, 18 এবং 20। 12, 18 ও 20। তাহলে প্রথমে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করি। তাহলে ফার্স্ট কিন্তু ওই গসাগুর মতোই হবে, যে এই প্রত্যেকটা সংখ্যার মৌলিক উৎপাদক বের করতে হবে। তাহলে 12 সমান সমান আমরা কি লিখতে পারি? 12কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 12 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণী 12। 6 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6। 3 মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না। তাহলে 12কে লেখা যায় 2 গুণ 2 গুণ 3। এরপর আছে কত? 18। ওকে, 18কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা, 9 দুগুণী 18। 9 বিজোড় সংখ্যা, তাহলে ভাগ করা যায় 3 দিয়ে, 3 3কে 9। 3 মৌলিক সংখ্যা ভাগ করা যায় না। 18কে লেখা যায় 2 গুণ 3 গুণ 3। আর আছে কত? 20। ওকে, 20 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 10। 10 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 5। 5 মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না। তাহলে 20কে লেখা যায় 2 গুণ 2 গুণ 5। তাহলে আমরা কিন্তু এই তিনটি সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। অতএব লসাগু, লসাগু কি হবে? লসাগু হবে যে কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। তাহলে 2 সর্বোচ্চ সংখ্যক কোনটাই আছে? লসাগুর ক্ষেত্রে সবার মধ্যে কমন কতগুলো আছে সেটা নিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক কোনটাই আছে সেটা সেটা নিতে হবে। মানে এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, তাহলে সর্বোচ্চ সংখ্যক আছে দুইটা। তাহলে লসাগুতে 2 আসবে দুইটা। ওকে, এবার 3 আসি। একই ক্ষেত্রে 3 সর্বোচ্চ সংখ্যক কয়টাই আছে? এখানে দুইটা, এখানে একটা, এখানে নাই। থাকুক না থাকুক, সর্বোচ্চ সংখ্যক যেটা থাকবে সেটাই দিতে হবে। তাহলে 3 সর্বোচ্চ সংখ্যক আছে দুইটা, নিয়ে নিলাম। ওকে, এরপরে নিতে হবে 5। 5 দেখো একটা আছে, একটাই চলে আসবে। লসাগু কত হচ্ছে? 3 5 15, 3 15 45। 45 দুগুণী 90, 90 দুগুণী 180। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিন্তু লসাগু বের করলাম 12, 18, 20 এবং সেটা হচ্ছে কত? 180। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে বের করি লসাগুটা। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে গেলে আমাদের সংখ্যাটি লিখতে হবে 12, 18, 20। ওকে, এবার আমরা ভাগ করে ফেলি।
তাহলে 2, তাহলে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, আবার 2 দাও, 3 দুগুণে 6, 9 এর মধ্যে যায় না, 5 দুগুণে 10, এবার 3 নাও, 3 অক্ষে 3, 3 তিরিককে 9, 5 এর মধ্যে যায় না। ওকে, এবার দেখো 3 আর 5 আছে, তাহলে এক একবার করে নেওয়া যায়, না নিলেও হচ্ছে, কারণ এরা একটা একটা করেই আছে। এখন কাজকে এগুলা গুণ করে ফেলা, তাহলে অতএব লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। এক মিলাম না, কারণ এক গুণ করলে যা তাই। এখন আমরা গুণ করি, 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180। এই যে আমাদের লসাগু 180। তো আশা করি তোমরা দুইটা পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যদি লসাগু থেকে প্রশ্ন আসে, এই দুইটার বাইরে থেকে প্রশ্ন আসার সুযোগ নাই। লসাগু নির্ণয় করতে বললে তুমি যে কোনো একটা পদ্ধতিতে বের করবা, আর যদি পদ্ধতির নাম উল্লেখ করে দেয় তাহলে তো আরো সহজ হয়ে গেল, যে কোন পদ্ধতিতে বলছে তুমি সেই পদ্ধতিতে বের করে ফেলবা। ওকে, এরপরে আমরা আরেকটা প্যাটার্ন দেখি 3 নম্বরে। এই প্যাটার্নটা আমাদের বলছে 24টি আম আর 30টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। যখন সর্বোচ্চ কতজন বা সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ টুকরা এই ধরনের কথা উল্লেখ থাকবে, তখন আমরা কি করব? গসাগু বের করব। কি করব? গসাগু বের করব। 24 আর 30-এর গসাগু বের করতে হবে। গসাগু যা হবে সর্বোচ্চ ততজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায়। তাহলে আমাদের আছে কত? 24 আর 30, এই দুইটা, তাই না? আম আর লিচু। তাহলে এদের গসাগু বের করতে হবে। গসাগু দুইটা নিয়মে বের করা যায়, তুমি যে কোনো একটা নিয়মে এখান থেকে বের করতে পারো। আমরা ভাগ প্রক্রিয়াতে গেলাম, 24 দিয়ে 30-কে ভাগ করো, 24 কে 24 থাকে কত? 24 থেকে 30 থেকে 24 গেলে থাকে 6, 24 দিয়ে 6-কে ভাগ করা যায় না, বা 6 দিয়ে ভাগ করতে হবে 24-কে, তাহলে 4 6 24। তাহলে শেষ ভাজক কত? 6। তাহলে এদের গসাগু কত? 6। তার মানে সর্বোচ্চ 6 জন বালকের মধ্যে তুমি সমান ভাগে এই 24টি আম আর 30 লিচু ভাগ করে দিতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্যাটার্নের অঙ্ক কিন্তু যে আম আর লিচু নিয়েই থাকবে তা না, অন্য কিছু এখানে কলম থাকতে পারে, খাতা থাকতে পারে, এখানে টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। যদি ভাষাটা দেখবা যে এত এবং এতটি লিচু আম অথবা কাঁঠাল অথবা টাকা অথবা কলম খাতা যাই থাক না কেন, সর্বোচ্চ এতজন বালকের মধ্যে, সর্বোচ্চ এতজনের মধ্যে, সর্বোচ্চ এতজনকে, সর্বোচ্চ এত টুকরাই, এই কথাটা উল্লেখ থাকলে কি করতে হবে? বসাবো। আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছো। ওকে, এখন আবার বলতে পারতো ধরো এটা আরেকটু বিস্তৃত করে, সেটা কি? তো কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। ওকে, এটাকে ধরো আরেকটা লাইন বাড়াই দিয়েছে, যে কি প্রত্যেকটি বালক কতটি আম পাবে। তাহলে সর্বোচ্চ দেওয়া যাবে 6 জনের মধ্যে। তাহলে 24টি আম 6 জনের মধ্যে ভাগ করবা, তাহলে একজন কয়টা পাবে? 24-কে 6 দ্বারা ভাগ করো, 4 6 24, এক একজন 4টা করে আম। যদি বলতো একজন কয়টি লিচু পাবে, তাহলে 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে 30টি লিচু, তাহলে একজন কয়টা পাবে? এই 30-কে 6 দিয়ে ভাগ করো, 5 6 30, তাহলে একজন পাবে 5টি লিচু। তাহলে আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো এই প্যাটার্নটা। ওকে, এরপরে আমরা 4 নম্বর প্যাটার্ন নিয়ে আলোচনা করি। এখানে বলছে কি 36 সেন্টিমিটার ও 48 সেন্টিমিটার লোহার দণ্ড থেকে সর্বোচ্চ কত সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরা কেটে নেওয়া যাবে। দেখো সর্বোচ্চ কত সেন্টিমিটার, সর্বোচ্চ যখন বলছে তাহলে কি করতে হবে? গসাগু করতে হবে। তার মানে এই দুইটা সংখ্যার গসাগু করলে গসাগু যা হবে সর্বোচ্চ তত টুকরা দৈর্ঘ্যের লোহার টুকরা কাটা যাবে। তাহলে আমরা গসাগু করে ফেলি 36 আর 48। যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি গসাগু, আমরা ভাগ প্রক্রিয়াতে করি। ভাগ প্রক্রিয়াটা তোমাদের জন্য সহজ হবে বেশি। 36 দিয়ে 48-কে ভাগ করো, 36 কে 36, 48 থেকে 36 বিয়োগ করলে কত হয়? 12। 36 দিয়ে 12-কে ভাগ করা যায় না, তাহলে কি করবো আমরা এখন? 12 দিয়ে ভাগ করব কাকে? 36-কে। 3 12 36। দেখো সর্বশেষ ভাজক কত? 12। তার মানে এই যে 36 এবং 48 সেন্টিমিটার লোহার যে দণ্ড আছে, এখান থেকে সর্বোচ্চ 12 সেন্টিমিটার লোহার দণ্ডের টুকরা কাটা যাবে। ওকে, এরপরে বলছে মোট কত টুকরা হবে।
একটা দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, তাহলে মোট কত হবে বলো তো? এটার ক্ষেত্রে হবে কত? 36কে 12 দিয়ে ভাগ করো, তাহলে এখান থেকে পাবো আমরা 3 টুকরা। আর 48কে 12 দ্বারা ভাগ করো, তাহলে 4 × 12 = 48, এখান থেকে পাবো 4 টুকরা। মোট পাবো কত টুকরা? 7 টুকরা। আশা করি বুঝতে পেরেছো এই প্যাটার্নটা। ওকে, এবার আরেকটা প্যাটার্ন নিয়ে কথা বলি। এটা বলছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যেই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে 12 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন আমাদের যেই সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যা দুটা লসাগু করতে হবে। কি বলছি? যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে বলবে ওই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। এখানে ভাগ করতে বলছে কত দ্বারা? 12 দ্বারা, 26 দ্বারা। তাহলে 12 এবং 26-এর লসাগু আমরা বের করব। 12 26, এই 12 আর 26-এর লসাগু আমরা দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে বের করতে পারি। আমরা ইউক্লিডীয় পদ্ধতি তোমাদের জন্য সহজ হয় বলে এই পদ্ধতিতেই বের করতেছি। 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণী 12, 13 দুগুণী 26। ওকে, দেখো আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ 13 মৌলিক সংখ্যা, 13কে আর ভাগ করা যায় না। তুমি আরেকবার নিতে পারো বড় জোর, ধরো এইভাবে 2 3 দুগুণী 6, 13 থাকলো, আর ভাগ করা যায় না, কারণ এই দুইটাই মৌলিক সংখ্যা। তাহলে অতএব লসাগু, তাহলে কি হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 13, 3 13 39, 39-এর সাথে 2 গুণ করলে কত হয়? 78, 78 দুগুণী কত হয়? 156, কত হয়? 156। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম 156। আমি কি বলেছি? যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে, যাদের দ্বারা ভাগ করতে বলবে তাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু বের করলাম, কত হলো? 156। এখন আমাদের কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 156 সংখ্যাটি 12 আর 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমাদের প্রশ্ন ছিল কি, একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যার সাথে 8 যোগ করলে এই দুটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এ নিঃশেষে বিভাজ্য, তাহলে এখান থেকে যদি 8 মাইনাস করে দিয়া, তাহলে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি হবে নির্ণেয় সংখ্যা। কেন সেটা দেখি। 156 থেকে আমি যদি 8 বিয়োগ করি, পাচ্ছি কত? 148। এখন দেখো তো 148 কি 12 আর 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। তাহলে কি করতে হবে? 148-এর সাথে যদি 8 যোগ করি, তাহলে সংখ্যাটি হবে 156। 156 কিন্তু 12 আর 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। যখন যোগ করতে বলবে, তখন এদের লসাগু করে যে লসাগুটা পাবো সেটা থেকে ওই সংখ্যাটি বিয়োগ করতে হবে, মানে কত যোগ করতে বলছিল সেটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা নির্দিষ্ট সংখ্যাটা পেয়ে যাব। এখন যদি উল্টা বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 বিয়োগ করলে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 12 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তখন কি হতো? এই একইভাবে আগে লসাগু বের করতাম। এখন দেখো 156 নিঃশেষে বিভাজ্য, আমাদের বলছে বিয়োগ করতে, 156 সাথে 8 যোগ করো, তাহলে তো 164। 164 তো 12 আর 26 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে 8 যদি বিয়োগ করতাম 164 থেকে, তখন হতো 156, সেটা বিভাজ্য। তাহলে তখন আমরা করতাম কি? যোগ করতাম। মনে রাখতে হবে যে যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ করতে বলে, তাহলে যাদের দ্বারা ভাগ করতে হবে তাদের লসাগুর সাথে এই সংখ্যাটি করতে হবে কি? বিয়োগ। যোগ করতে বললে করতে হবে বিয়োগ, আর যদি বিয়োগ করতে বলে তাহলে এদের লসাগুর সাথে ওই সংখ্যাটি করতে হবে যোগ। ওকে, আশা করি এই প্যাটার্নটাও তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি আমরা কিন্তু এই অধ্যায়ের যে কয়টা প্যাটার্ন আসতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে সবগুলাই আলোচনা করে ফেলেছি। তো যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেছো এই অধ্যায়ে, আমি আশা করি তারা তাদের কোনো অঙ্ক সমস্যা হবে না, এবং এখান থেকে যেই ধরনের তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন, তারা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো এই অধ্যায় যেহেতু শেষ হয়ে গেছে, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে কথা বলবো, পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।